আজকে আমরা ভৌত বিজ্ঞানের যে টপিকটা পড়ব সেটা হলো তাপের পরিবহন। তাপের পরিবহন পড়ার আগে আমরা তাপ সঞ্চালনের যে 3টে পদ্ধতি ক্লাস 8-এ পড়ে এসেছি সেগুলো সম্পর্কে একবার একটু চোখ বুলিয়ে নিই। প্রথম পদ্ধতি হচ্ছে তাপের পরিবহন। কিভাবে হয় তাপের পরিবহন? না, তাপের পরিবহন সাধারণত কঠিন পদার্থের মধ্যেই হয়। অণুগুলো স্থান পরিবর্তন করে না, বরং তাদের কম্পনের মাধ্যমে তাপ উষ্ণতর অংশ থেকে শীতলতর অংশের দিকে ছড়িয়ে পড়ে। দ্বিতীয় পদ্ধতি হচ্ছে তাপের পরিচলন। এই পদ্ধতিতে অণুগুলো স্থান পরিবর্তন করে উষ্ণতর অংশ থেকে শীতলতর অংশে তাপকে সঞ্চালিত করে। আর তৃতীয় পদ্ধতি হলো তাপের বিকিরণ। এই পদ্ধতিতে কোনো জড় মাধ্যমেরই প্রয়োজন হয় না, শূন্যস্থানের মধ্য দিয়েও তাপ এই পদ্ধতিতে ছড়িয়ে পড়তে পারে বা সঞ্চালিত হতে পারে, যেটা সূর্য থেকে পৃথিবীতে যেভাবে তাপ আসে। এবারে চলে আসি যে টপিকটা এখন পড়বো সেটা হচ্ছে তাপের পরিবহন। তাহলে তাপের পরিবহন কাকে বলে? না, তাপ সঞ্চালনের যে পদ্ধতিতে কোনো পদার্থের অণুগুলি স্থান পরিবর্তন না করে, স্থান পরিবর্তন ঘটাবে না, অথচ উষ্ণতর অংশ থেকে শীতলতর অংশে কম্পনের মাধ্যমে তাপ সঞ্চালিত করবে, তাকেই আমরা বলি তাপের পরিবহন। সাধারণত কঠিন পদার্থের ক্ষেত্রে তাপ সঞ্চালন পদ্ধতি এই পরিবহন পদ্ধতিতেই হয়। তাপ পরিবাহিতা বলতে কি বোঝায়? না, পদার্থের এই যে তাপ পরিবহন করার ক্ষমতা, সেটাকেই আমরা বলি তাপ পরিবাহিতা। বিভিন্ন পদার্থের ক্ষেত্রে তার ক্ষমতা বিভিন্ন, তাই তাপ পরিবাহিতাও বিভিন্ন। তাপের দু রকম পদার্থ হতে পারে, যারা একবারে তাপ পরিবহন করে আর তাপ পরিবহন একদমই করে না। যারা তাপ পরিবহন করে তাদের আমরা বলি সুপরিবাহী, যারা করে না তাদের বলি কুপরিবাহী বা অন্তরক পদার্থ। তাহলে যেসব পদার্থ খুব সহজেই তাপকে পরিবহন করতে পারে তাদের বলি সুপরিবাহী পদার্থ, আর যেসব পদার্থ সহজে তাপ পরিবহন করতে পারে না তাদের আমরা বলি অন্তরক বা কুপরিবাহী পদার্থ। সুপরিবাহীর উদাহরণ কারা কারা? না, সমস্ত ধাতুই প্রায় তাপের সুপরিবাহী। গ্রাফাইট একমাত্র অধাতু হলেও সুপরিবাহী, আর পারদ তরল হলেও তাপের সুপরিবাহী। কুপরিবাহী কারা? না, কাঁচ, কাগজ, কাঠ, রাবার, তুলো, জল ইত্যাদি অনেক উদাহরণ আছে, পলিস্টাইরিন ইত্যাদি। শূন্যস্থানও কিন্তু আদর্শ তাপের অন্তরক বা কুপরিবাহী। শূন্যস্থান কিন্তু তাপ একদম পরিবহন করে না। এবার একটা ছোট্ট হাতে কলমে পরীক্ষা করে দেখা যাক যে কোন পদার্থের তাপ পরিবাহিতা কেমন হয়। না, কি করলাম, এখানে প্রথমে একটা বাক্স নিয়েছি বা একটা পাত্র নিয়েছি যার মধ্যে জল আছে, এবং এখানে 5টা কঠিন পদার্থের দণ্ড নিয়েছি: সোনা, রূপা, লোহা, তামা এবং অ্যালুমিনিয়াম। এই 5টা দণ্ডই কিন্তু ওই পাত্রটার মধ্যে সমান দূরত্ব পর্যন্ত ভিতরের দিকে বিস্তৃত আছে। প্রত্যেকটা দণ্ডের গায়ে পাতলা মোমের প্রলেপ দেওয়া আছে। এবার একটা বার্নারের সাহায্যে যদি এই পাত্রের জলটাকে ধীরে ধীরে সমানভাবে চারিদিকে গরম করতে থাকি, তাহলে আমরা দেখতে পাবো যে এই দণ্ডগুলোর মধ্যে তাপ পরিবাহিত হচ্ছে। এবার যে দণ্ডে তাপ পরিবহন সবথেকে ভালো হবে সেখানে মোমের প্রলেপ তাড়াতাড়ি গলে যাবে বা বেশি দূর গলবে। যেটা সবথেকে কম হবে সেটা মোমের প্রলেপ সবথেকে কম গলবে। এভাবে যদি আমরা তাপ পরিবাহিতার ক্রমানুযায়ী এই দণ্ডগুলোকে সাজাই তাহলে আমরা কি পাবো? না, তাহলে আমরা এদের ক্রমটা পাবো: রূপা, তামা, সোনা, অ্যালুমিনিয়াম, লোহা। কি বললাম? এটা তাপ পরিবাহিতার ক্রম। তার মানে রূপার যে দণ্ডটা নিয়েছি, রূপার দণ্ডে সব থেকে বেশি মোমের প্রলেপটা গলে যাবে, আর লোহার দণ্ডে সব থেকে কম মোমের প্রলেপটা গলবে। রূপার থেকে তামায় কিছুটা কম, তার থেকে সোনায় কিছুটা কম, অ্যালুমিনিয়ামে কিছুটা কম, এইভাবে মোমের প্রলেপটা কিন্তু গলতে থাকবে। তার মানে রূপা হচ্ছে সব থেকে ভালো তাপের পরিবাহী। এদের এই কটার মধ্যে লোহা কিন্তু সবার থেকে কম। এরপরে চলে আসি আমরা তাপ পরিবহনের ক্ষেত্রে যে কোনো পরিবাহীর মধ্যে দুটো অবস্থা দেখতে পাওয়া যায়। একটাকে বলি তাপের স্থিতপূর্ব অবস্থা, আর একটাকে বলি তাপের স্থিতাবস্থা। স্থিতপূর্ব অবস্থা, স্থিতাবস্থা বোঝার আগে এই যে ছবিটা এঁকেছি এটাকে একটু দেখে নেওয়া যাক। এটা হচ্ছে একটা কঠিন পরিবাহী, যে পরিবাহীর একটা দিক তাপ উৎসের সাথে যোগ করা আছে, এবং এই পরিবাহীটার মধ্যে আমরা যেহেতু এই চ্যাপ্টারে তাপের পরিবহন পড়ছি, তাই যেন বিকিরণ পদ্ধতিতে কোনো রকম তাপ ক্ষয় না হয় সেই জন্য আমরা এই পরিবাহীটার গায়ে একটা অন্তরক পদার্থের আবরণ দিয়েছি, যাতে বিকিরিত হয়ে কোনো তাপ বেরোতে না পারে। এবার কি করলাম না, এবার আমরা মনে মনে এই পরিবাহীটার মধ্যে এর যেদিকে তাপ পরিবাহিত হচ্ছে তার পুরো লম্বালম্বি বেশ কতকগুলো স্তর কল্পনা করলাম। এই স্তরগুলো কল্পনা করে আমরা এবার এই ব্যাপারটাকে একটু বুঝবো। তাহলে কি লিখেছি? না, অন্তরক পদার্থের আবরণ বিশিষ্ট একটা ধাতব দণ্ডের দৈর্ঘ্য বরাবর তাপ পরিবহন হয় যখন এটার এক প্রান্ত তাপ উৎসের সাথে আমরা যোগ করি। এর ফলে দণ্ডের দৈর্ঘ্যের সাথে লম্বভাবে অবস্থিত তির্যক স্তরগুলি, মানে দৈর্ঘ্য এর সাথে লম্বভাবে অবস্থিত এই তির্যক স্তরগুলো, প্রত্যেকটা তির্যক স্তর
এর উষ্ণতাগুলো কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি পায়। যে কোনো স্তর তার পূর্ববর্তী স্তর থেকে, ধরা যাক এই স্তরটা, তাহলে এ তার পূর্ববর্তী স্তর থেকে তাপ পায়, যেহেতু তাপ উৎসটা এদিকে যোগ করা আছে তাহলে তাপ এইভাবে পরিবাহিত হবে। স্তর থেকে পরিবহন পদ্ধতিতে যে তাপ পাচ্ছে সেই তাপটা দুটোভাবে সে কিন্তু ইউজ করছে। এক কি না, ওই কিছু অংশ ওই স্তরটা নিজেই শোষণ করে নিচ্ছে, তাপের কিছু অংশ ওই স্তরটা নিজেই শোষণ করে, ফলে কি হয় না, ফলে ওই স্তরটার উষ্ণতাটা বৃদ্ধি পায়। বাকি অংশটাও কি করে না, ও তার পরবর্তী স্তরকে কিন্তু সঞ্চালিত করে দেয়। দণ্ডটার এই তাপীয় অবস্থাকে আমরা বলি স্থিতপূর্ব অবস্থা। তাহলে এইভাবে যতক্ষণ পর্যন্ত চলতে থাকবে সেই কন্ডিশনটাকে আমরা বলবো স্থিতপূর্ব অবস্থা। এই সময় আমরা দেখতে পাই যে তাপ উৎস থেকে দণ্ডের দৈর্ঘ্য যত বেশি হবে তত তার শেষ প্রান্তের উষ্ণতাও কিন্তু কম হবে। এবার এইভাবে যদি বেশ কিছুক্ষণ চলতে থাকে, যে প্রত্যেকটা তির্যক স্তর কিছুটা করে উষ্ণতা শোষণ করছে বা তাপ শোষণ করছে, তার উষ্ণতা বাড়ছে এবং বাকিটা সে পরের স্তরকে সঞ্চালিত করছে, এরকম কিছুক্ষণ পর দেখা যাবে যে দণ্ডের প্রতিটা তির্যক স্তরের উষ্ণতা একটা স্থির মানে পৌঁছে গেছে, অর্থাৎ উষ্ণতা আর বাড়ছে না। এর মানে কি দাঁড়ালো না, এর মানে কোনো স্তর আর তাপ শোষণ করছে না। এই অবস্থায় যদি কোনো স্তরের মধ্যে যে পরিমাণ তাপ আসবে, ধরা যাক এই স্তরটার মধ্যে এর পূর্ববর্তী স্তর থেকে যে পরিমাণ তাপ এলো, ও সেই পরিমাণ তাপই ওই একই হারে তার পরের স্তরকে সঞ্চালিত করলো, এ আবার সেই একই পরিমাণ তাপ তার পরের স্তরে সঞ্চালিত করে দিল। তাহলে এই অবস্থাকে আমরা বলি দণ্ডের স্থিতাবস্থা। এর ঠিক আগের অবস্থা, যখন প্রত্যেকটা স্তর নিজে তাপ শোষণ করছিল এবং বাকিটা পরের স্তরকে দিচ্ছিল, সেটাকে বলেছিলাম স্থিত পূর্ব অবস্থা। আর যে মুহূর্তে এসে স্তরগুলো আর কোনো রকম তাপ শোষণ করবে না, যে পরিমাণ তাপ আগের স্তর থেকে পাবে সেটাই তার পরবর্তী স্তরে সঞ্চালিত করবে, সেটাকে আমরা বলবো স্থিতাবস্থা। এর পরের টপিক আমরা যেটা পড়বো সেটা হচ্ছে তাপ পরিবাহিতাঙ্ক। পরিবাহিতাঙ্ক জিনিসটা কি না, বিভিন্ন পদার্থের ক্ষেত্রে আমরা একটু আগেই বললাম বিভিন্ন পদার্থের তাপ পরিবহন করার ক্ষমতাও বিভিন্ন। তাহলে এই বিভিন্ন পদার্থের যে তাপ পরিবহন করার ক্ষমতা বিভিন্ন, সেটাকে আমরা যখন পরিমাণগতভাবে বোঝাবো, কোয়ান্টিটিভলি বুঝিয়ে দেবো, আমরা একটা রাশিকে ব্যবহার করে বোঝাবো, সেই রাশিটাই হচ্ছে তাপ পরিবাহিতাঙ্ক। দেখা যাক কিভাবে সেই রাশিটাকে আমরা নির্ণয় করতে পারি। ধরা যাক এই ছবিটার দিকে দেখি, ধরা যাক ডি বেধ মানে ডি চওড়া এবং এ ক্ষেত্রফল বিশিষ্ট, পৃষ্ঠতলের ক্ষেত্রফল এ, এই দিকেরও এ ওই দিকেরও এ ক্ষেত্রফল বিশিষ্ট একটা আয়তকার পাত নিয়েছি, যেই পাতটার এই পৃষ্ঠের উষ্ণতা হচ্ছে θ1, ওই পৃষ্ঠটার উষ্ণতা হচ্ছে θ2 এবং θ1 গ্রেটার দ্যান θ2, মানে এদিকের উষ্ণতা বেশি, এদিকটা উষ্ণতর, তার তুলনায় ওদিকটা হচ্ছে শীতলতর। এবার যদি টি সময়ে কিউ পরিমাণ তাপ লম্বভাবে উষ্ণপৃষ্ঠ থেকে শীতল পৃষ্ঠের দিকে পরিবাহিত হয়, তাহলে ওই পরিবাহিত তাপ কিউ চারটে জিনিসের ওপরে ডিপেন্ড করে। কি কি সেই চারটে জিনিস না, এক নম্বর হচ্ছে পাতের ক্ষেত্রফল, যেটা আমরা নিয়েছিলাম তার সাথে সমানুপাতিক ওই তাপ, অর্থাৎ কি না কিউ প্রপোর্শনাল এ। দুই কি না, দুই হচ্ছে দুই পৃষ্ঠের যে উষ্ণতার পার্থক্য θ1 - θ2, সেই উষ্ণতার পার্থক্যের সমানুপাতিক, তাহলে অতএব কি না কিউ প্রপোর্শনাল θ1 - θ2। তিন, পরিবাহিত তাপ কিউ পাতের বেধ ডি এর ব্যস্তানুপাতিক, মানে বেধ যত বৃদ্ধি পাবে তাপ তত পরিবহন কম হবে, বেধ যত কম হবে তাপ পরিবহন তত ভালো হবে, তাহলে কিউ প্রপোর্শনাল 1/d। আর চার কি না, পরিবাহিত তাপ কিউ তাপ প্রবাহের যে সময় স্মল টি যেটাকে নিয়েছিলাম তার সাথে সমানুপাতিক, অর্থাৎ কিউ প্রপোর্শনাল টু টি। তাহলে যৌগিক ভেদের উপপাদ্য কাজে লাগিয়ে সব কটাকে এক কাছে করলে কি করতে পারি, লিখতে পারি না কিউ প্রপোর্শনাল এ θ1 - θ2 ইন্টু টি/ডি। প্রপোর্শনাল থেকে সমানে আসতে গেলে আমাকে একটা কনস্ট্যান্ট দিয়ে গুণ করতে হয়, তাহলে কিউ ইকুয়াল টু কে এ θ1 - θ2 টি/ডি। এই সমীকরণটাতে আমি দেখতে পাচ্ছি যে কে হচ্ছে একটা ধ্রুবক, যেই ধ্রুবকটাকে আমরা বলি ওই পদার্থের তাপ পরিবাহিতাঙ্ক। তাহলে এখানে কে হলো একটি ধ্রুবক যাকে ওই পদার্থের তাপ পরিবাহিতাঙ্ক বলা হয়। তাহলে এটাই হচ্ছে রাশিমালাটা। এবার আমাকে কে এর সংজ্ঞা নির্ণয় করতে হবে, কে এর মাত্রা, কে এর একক, সমস্ত কিছু নির্ণয় করতে হবে। আমরা ভৌতবিজ্ঞানের সংজ্ঞা নির্ণয় করার সময় দেখেছিলাম যে আমরা এই রাশিমালার যে কোনো রাশিমালার পদটাকে বাকি রেখে বাকি সবগুলোকে ইউনিট একক বা 1 করে দিই। তাহলে এখানে এ কে 1 করতে হবে, θ1 - θ2 1, টি 1 এবং ডি কে 1 করতে হবে। তাহলে কি পাবো না কিউ ইকুয়াল টু কে, সেটাই করেছি। তাহলে এখন এ ইকুয়াল টু 1, θ1 - θ2 ইকুয়াল টু 1, ডি ইকুয়াল টু 1 এবং টি ইকুয়াল টু 1 করলে আমরা পাচ্ছি টোটালটা 1 হয়ে যাচ্ছে, তাহলে কিউ ইকুয়াল টু কে এটা পাওয়া যাচ্ছে। এখান থেকে সংজ্ঞাটা কিভাবে নির্ণয় করব দেখা যাক। না তাহলে কে এর সংজ্ঞা কি দাঁড়াচ্ছে না, কোনো পদার্থের একক বেধ আমরা ডি কে 1 করেছিলাম,
তাহলে অতএব একক বেদ। এবং একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যুক্ত, এ কে 1 করেছি, তাহলে একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যুক্ত। একটা পাতের দুই বিপরীত পৃষ্ঠের উষ্ণতার পার্থক্য একক হলে, যেহেতু θ1 - θ2কে 1 করেছি, তাহলে দুই বিপরীত পৃষ্ঠের উষ্ণতার পার্থক্য একক হয়েছে। তাহলে স্থির অবস্থায় পাতের এক পৃষ্ঠ থেকে অপর পৃষ্ঠে লম্বভাবে একক সময়ে যে তাপ পরিবাহিত হয় তাকেই ওই পদার্থের তাপ পরিবাহিতাঙ্ক বলে। তাহলে একক বেদ, একক ক্ষেত্রফল বিশিষ্ট কোনো একটা পাতের যদি দুটো বিপরীত পৃষ্ঠের উষ্ণতার পার্থক্যও আমরা ইউনিট একক করতে পারি, তাহলে একক সময়ে লম্বভাবে এক পৃষ্ঠ থেকে অপর পৃষ্ঠে যে পরিমাণ তাপ পরিবাহিত হয় সেটাকে আমরা বলি ওই পদার্থের তাপ পরিবাহিতাঙ্ক। তাহলে এটা হলো তাপ পরিবাহিতাঙ্কের সংজ্ঞা। এবারে চলে আসি কে এর একক, একক নির্ণয় করতে হবে, মাত্রা নির্ণয় করতে হবে। তাহলে আমরা কি পেলাম আগের সমীকরণটা, কিউ ইকুয়াল টু কে এ θ1 - θ2 ইন্টু টি বাই ডি। তাহলে এটা কি ঘুরিয়ে লিখতে পারি, কে সমান কী হবে, ডিটা এদিকে গেলে কিউর সাথে গুণ হয়ে যাবে, তাহলে কিউ ডি বাই এ θ1 - θ2 ইন্টু টি। এবার সিজিএস পদ্ধতিতে যখন কে এর একক নির্ণয় করব, তাহলে আমাকে কিউর একক লিখতে হবে, তাপের একক ক্যালোরি, ডি হচ্ছে পাতের বেদ একক সেন্টিমিটার, এ হচ্ছে ক্ষেত্রফল, তাহলে এর একক হচ্ছে সেন্টিমিটার স্কোয়ার, θ1 - θ2 উষ্ণতার পার্থক্য, এটা ডিগ্রি সেন্টিগ্রেড, আর টি হচ্ছে টাইম বা সময়, এর হচ্ছে সেকেন্ড এস। তাহলে দাঁড়ালো কি, ক্যালোরি, সেন্টিমিটার ইনভার্স, ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স আর সেকেন্ড ইনভার্স। এসআই পদ্ধতিতে কে এর একক নির্ণয় করার সময় তাপের এসআই এর একক হচ্ছে জুল, ডি বেদ এর হচ্ছে মিটার, ক্ষেত্রফলের মিটার স্কোয়ার, θ1 - θ2 এর হচ্ছে কেলভিন, আর টাইমের হচ্ছে সেকেন্ড। তাহলে দাঁড়ালো কি, জুল, মিটার ইনভার্স, কেলভিন ইনভার্স, সেকেন্ড ইনভার্স। এবার এই জুল আর সেকেন্ড ইনভার্সকে আমরা এক কাছে করলাম, তার মানে কি জুল পার সেকেন্ড, এই জিনিসটাকে আমরা কি আগে পড়েছি না, এটা কি আমরা পড়েছি ওয়াট, তাহলে ওয়াট, মিটার ইনভার্স, কেলভিন ইনভার্স দাঁড়ালো। তাহলে সিজিএস পদ্ধতিতে একক দাঁড়ালো এটা, এসআই পদ্ধতিতে একক দাঁড়ালো এটা। এবার এদের দুজনের মধ্যে সম্পর্ক হচ্ছে 1 ক্যালোরি সেন্টিমিটার ইনভার্স, ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স, সেকেন্ড ইনভার্স ইকুয়াল টু 420 ওয়াট মিটার ইনভার্স কেলভিন ইনভার্স। এটা গেল কে এর দুটি পদ্ধতিতে একক। এবার কে এর মাত্রা কি দেখা যাক না, কে এর মাত্রা মানে আমাকে কী করতে হবে, কিউ, ডি, এ, θ1 - θ2, টি সবাইকারই মাত্রা জানতে হবে। তাহলে কিউর মাত্রা হচ্ছে ml স্কোয়ার T⁻², ডি হচ্ছে বেদ এর হচ্ছে এল, এ হচ্ছে ক্ষেত্রফল এল স্কোয়ার, θ1 - θ2 উষ্ণতার পার্থক্য এর হচ্ছে ক্যাপিটাল থিটা, আর টি টাইম এর হচ্ছে ক্যাপিটাল টি। তাহলে এটা ক্যালকুলেশন করলে দাঁড়াচ্ছে mLT⁻³ θ⁻1, এটা হচ্ছে কে এর মাত্রা। এরপরে এই যে আমরা কে তাপ পরিবাহিতাঙ্ক পড়লাম, এখানে দুটো জিনিস আমরা একটু তুলনা করে দেখব। একটা হচ্ছে তাপীয় রোধ এবং তড়িৎ রোধ, এই দুটো জিনিসের মধ্যে একটা সাদৃশ্য আছে, সেই সাদৃশ্যটা কি সেটা একটু করে দেখি না। আমরা যে সমীকরণটা আজকে পড়ে এলাম, কিউ ইকুয়াল টু কে এ θ1 - θ2 ইন্টু টি বাই ডি, এই সমীকরণটাকে একটু সাজিয়ে লিখব। টিটা এদিকে নিয়ে এলে হবে কিউ বাই টি ইকুয়াল টু θ1 - θ2 ওপরে রইল, কে আর এ কে যদি নিচে নামিয়ে নিয়ে আসি তাহলে ডি বাই কে হয়ে যাবে, সেটা কি একটু সাজিয়ে লিখেছি 1 বাই কে ইন্টু ডি বাই এ। দেখো এই জিনিসটা থেকে আবার এটাই ব্যাকে ফেরত আসা যাচ্ছে, কি না কে আর এ উপরে চলে গেল, তাহলে θ1 - θ2 কে এ রইল, ডি নিচেতেই রয়ে গেল, টিটা এখানে নিয়ে গেলে টিটাও উপরে চলে গেল, তাহলে এই সমীকরণটা ফেরত আসতে পারছি, এটাকে 1 নম্বর নাম দিলাম। তাহলে 1 নম্বর সমীকরণটা কি বোঝাচ্ছে না, কোনো পাতের যদি ডি দৈর্ঘ্য, এ প্রস্থচ্ছেদ এবং কে পরিবাহিতাঙ্ক বিশিষ্ট হয়, তাহলে তার মধ্য দিয়ে কিউ বাই টি মানে টাইম দিয়ে ভাগ করছে, মানে সেটা তাপ পরিবহনের হারকে সূচিত করছে। এবার আমরা তড়িতের চ্যাপ্টারে পড়েছি যে কোনো পরিবাহীর দৈর্ঘ্য ডি, প্রস্থচ্ছেদ এ, রোধ পরিবাহীর রোধ আর, তড়িৎ রোধাঙ্ক রো এবং দুপ্রান্তের বিভব প্রভেদ V2 - V1 হলে তড়িৎ প্রবাহ মাত্রা I ইকুয়াল টু স্মল কিউ বাই টি, যেটাকে আমরা আধান প্রবাহের হার হিসেবে ধরি, ইকুয়াল টু কি লিখতে পারি না V2 - V1 বাই আর। আবার এই সমীকরণটাকে আবার কি লেখা যায় না, V2 - V1 বাই আর এর জায়গায় বসাতে পারি রো ইন্টু ডি বাই এ। এটা আমরা পুরো তড়িতের চ্যাপ্টারে পড়ে এসেছি। তাহলে এই দুটো সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ, এই দুটোকে তুলনা করলে আমরা কি পাচ্ছি না, আমরা যদি এই সমীকরণটার সাথে এই সমীকরণটাকে তুলনা করি তাহলে আমরা পাচ্ছি যে θ1 - θ2 ইকুয়াল টু এর জায়গায় পাচ্ছি V2 - V1, আর 1 বাই কে ডি বাই এ এই জায়গায় পাচ্ছি আর। তাহলে θ1 - θ2 কী ছিল, উষ্ণতার পার্থক্য,
V2 মাইনাস V1 কি না বিভবভেদ, তাহলে বিভবভেদ আর উষ্ণতা এই দুটো হচ্ছে সমতুল্য, এটা একটা পেলাম 1 নম্বর। 2 কি পেলাম না আর কি ছিল, আর ছিল পরিবাহীর রোধ, তাহলে সেটাই পয়েন্ট করে লিখেছি দেখো যে 1/k d/a এই রাশিটা হচ্ছে রোধের সাথে অনুরূপ, তাই 1/k d/a এই রাশিটাকে আমরা বলি পরিবাহীর তাপীয় রোধ বা তাপ রোধ। ওটা ছিল পরিবাহীর তড়িৎ রোধ, এটা হচ্ছে পরিবাহীর তাপীয় রোধ, যেহেতু এটা আর এটা হচ্ছে একদম অনুরূপ রাশি। দ্বিতীয়ত যদি এই সমীকরণটার সাথে একে তুলনা করি, দুটোই একই সমীকরণ কিন্তু একবার এর সাথে তুলনা করছি একে, একবার এর সাথে করছি, তো যদি এর সাথে একে তুলনা করি তাহলে আমরা পাচ্ছি না রো এর জায়গাতে 1/k পাচ্ছি, তাহলে 1/k রাশিটাকে আমরা রো এর সমতুল্য ধরতে পারি বা অনুরূপ ধরতে পারি। তাহলে রো কী ছিল না রো ছিল পরিবাহীর তড়িৎ রোধাঙ্ক ছিল রো, তাহলে এখানে আমরা 1/k রাশিটাকে কি বলবো পরিবাহীর তাপ রোধাঙ্ক। আবার কে সমান কি জানতাম না কে সমান জানতাম তাপ পরিবাহিতাঙ্ক, তাহলে আমি বলতে পারি পরিবাহীর তাপ রোধাঙ্ক সমান 1/k এর জায়গায় তাপ পরিবাহিতাঙ্ক, সেটাই লিখেছি। অতএব তাপীয় রোধাঙ্ক বা তাপ রোধাঙ্ক সমান 1/ তাপ পরিবাহিতাঙ্ক। তাহলে এই গেল আজকের সব কটা টপিক। তাহলে আজ আমরা কী কী জিনিস পড়লাম, আজ আমরা তাপের পরিবহনটা মেনলি পড়লাম, তাপের পরিচলন বা বিকিরণ আমাদের সিলেবাসের বাইরে, তাপের সুপরিবাহী পদার্থ কুপরিবাহী পদার্থ, তাপ পরিবাহিতার ক্রম কী কী না এগুলো মোটামুটি পরীক্ষায় পড়ে দেখেছি যে এরকম কয়েকটা উদাহরণ দিয়ে দেবে, দিয়ে তাপ পরিবাহিতার ক্রমটা লিখতে দেয়। এরপরে চলে আসি তাপ পরিবাহী কোনো কঠিনের পদার্থের মধ্য দিয়ে বা ধাতব পদার্থের মধ্য দিয়ে তাপ পরিবহন হওয়ার সময় দুটি অবস্থা দেখতে পাওয়া যায়, একটা তাপের স্থিতপূর্ব অবস্থা আর একটা তাপের স্থিতাবস্থা গেল। তারপরে আসছে তাপের তাপ পরিবাহিতাঙ্ক, মানে যে বিভিন্ন পদার্থে তাপ পরিবহনের ক্ষমতাকে বোঝানোর জন্য আমরা একটা রাশিকে ব্যবহার করি, সেই রাশিটাই হচ্ছে তাপ পরিবাহিতাঙ্ক। তার রাশিমালা নির্ণয় করলাম, সেখান থেকে আমরা তাপ পরিবাহিতাঙ্কের সংজ্ঞা, তাপ পরিবাহিতাঙ্কের একক এবং তার মাত্রা নির্ণয় করেছি। শেষে আমরা তাপীয় রোধ এবং তড়িৎ রোধের মধ্যে সাদৃশ্য তুলনা করে দেখেছি যে কী পাওয়া যায়।